আর আমি বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযোদ্ধা হইয়া, কথাটা ডিফারেন্স আছে কিন্তু। কারণ আমি কেন মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি, আমি তো সবসময় বিএনপির হয়েই কথা বলছি, মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি যখন জামাত ইসলামের পত্রিকায় লেখা হয় যে ৭১ সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল বাংলাদেশের জন্য তারা আল্লাহর কাছে মাপ চাও, এটা মুক্তিযুদ্ধ বলছিল। তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব? আমার জীবন কি বৃথা চলে যাবে? আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে? আমার মায়ের ইজ্জত কি বৃথা চলে যাবে? আমার শিশুর কান্না কি বৃথা চলে যাবে? আমার ঘরে একজন আমার স্ত্রী আছে, তার আপন 2 ভাই মুক্তিযুদ্ধের শহীদ। আমার প্রতিদিন তাকে দেখলে পরে শহীদের গুণ মনে, 2 ভাই আপন 2টা ভাই শহীদ মুক্তিযুদ্ধে। আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো, সারাদিন শুধু কাঁদতো, আমার 2টা ছেলে গেল কই, কেন ফিরে আসলো না? সব ভিতরে চলে যাবে কেন? ওই আজকের ছেলেদের 3 মাসে 300 কোটি টাকা বানানোর জন্য, সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য, সাইফর শাহ মুরাদ ভাই 4 কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমার সবকিছু বিসর্জন দিতে হবে? যে ইউনূস সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না, কোনোদিন মুক্তিযুদ্ধের আনঅফিসিয়ালি মুক্তিযুদ্ধের জন্য 54 বছরে একটি কথা বলে নাই, মুক্তিযুদ্ধের প্রতি যার কোনো ধরনের কমিটমেন্ট নাই, তার একটা শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এবং এখানে অনেক আছে তার মন্ত্রিসভায় রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না? এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে। আমি আপনাকে বলি বুকটা কি বলবো, বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস। আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে দেওয়া হয়েছে। কার বই নিয়ে দেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে, কাজী নজরুল ইসলামের বই থাকতে পারবে না। 2 লাখ টাকার বই ওই টাঙ্গাইলের দনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে যাওয়া হয়েছে। অকল্পনীয় ব্যাপার। এই অমানুষ নরাদম নরপশুর বাচ্চা এরা কারা? ওই একটা কথা তো বলে নাই, এখানে তো শিক্ষামন্ত্রী একজন আছে, কে শিক্ষামন্ত্রী, কোন গায়ের বাছুর আমি তাকেও চিনি না, কিন্তু সে তো বললো না যে বই কারণ নিছে তাদেরকে আগে লাইব্রেরি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না, কাজী নজরুলের বই পড়তে, এগুলো তো কত 1960, 61, 62 আইয়ুব খানের আমলে এইসব কাজ হয়েছে। আইয়ুব খানের আমলে এগুলো ছিল ছিল। এখন আইয়ুব খানের বাচ্চা কারা? যারা আইয়ুব খানের আইন করে। কি আইন করে আইয়ুব খানের আইন? দেখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেম্বার হবে আগে, পরে মেম্বারের বুটে চেয়ারম্যান। এই আইনটা করেছিল কে? পিডি মেম্বারের আইন। আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্রের কথা আমাদের মনে আছে। আইয়ুব খানের সন্তান আইয়ুব খানকে এরা ফিরে আনতে চায়। আমি আপনাকে বলি এরা কি করতেছে। ওই যে কয়েকদিন আগে, 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দিছে। কেন? সে বললো 71-এর কথা। একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে, সরাসরি সভায় হুমকি দিয়েছে। ইয়েস। আপনি দেখেন, আরেকটা কথা আপনাকে বলি, যদিও আমি ওইটা নিয়ে রাজনীতি করে ওটা ধর্মের মধ্যে রাখতেছিলাম, সেটা হলো গত 26 তারিখে এই দেশে একটা গাজা আমাদের ভাইদেরকে সাপোর্ট করার জন্য, সমর্থন প্যালেস্টাইনের গাজা বিয়াতে সাপোর্ট করার জন্য গাজার নামে বাংলাদেশে একটি আমার মুসলমান ভাইদেরকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাত, যাদেরকে সুফিবাদী লাইন, তরিকত ফেডারেশনের লাইন যাদেরকে বলা হয়, লাখ লাখ মানুষ। এবং এদের শক্তি এত বেশি বাংলাদেশে কেন জানেন? এদের শক্তি এই কারণে বেশি যে এরাই হলো প্রকৃত সেই লাইন ধরে রেখেছে যারা ভারতবর্ষের প্রথম ইসলাম এনেছিল। সুফিবাদের মাধ্যমে এসেছে ইসলাম, ওয়াহাবিজমের মাধ্যমে ইসলাম আসে নাই। সেই সুফিবাদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে খাজা নিজামুদ্দিন আউলিয়া থেকে বখতিয়ার খাকি থেকে ধরে শাহ সুলতান, সেই নেত্রকোনার, সেই সিলেটের হযরত শাহজালাল, ছাপরান, খরমপুরের সেই গেসুদারাজ, সেই বাইজিদ বুস্তামি চট্টগ্রাম, এইরকম সারা বাংলাদেশ, এই যে সেলিম চিশতি, হযরত উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরাই তো প্রথম এই দেশে আসছে। আইসা হিন্দুদেরকে মুসলমান বানাইছে, বলছে আমরা সবাই এক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে নাই। তাদের কথা শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা এই দেশে মুসলমান হয়েছে। সেই সুফিবাদী লাইনের লোকজন এক একজন পীরের দরগা পুড়ে দিতেছে, মাজার পুড়ে দিতেছে, বলতেছে শাহজালালের মাজার যারা পুড়ে দিবা তাদেরকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে অবস্থা শুরু হয়েছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না, সরকার তো না। ওই আমি প্রতিবাদ করছি কেন জানেন? আমি মনে করি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা হলো বেসিক জিনিস মুসলমানদের ইসলামে। অন্য যে যে চিন্তা করে, কেউ পীরের মুরিদ হবে, কেউ তাবলীগ জামাতে যাবে, কেউ বনে জঙ্গলে যাবে আল্লাহকে পাওয়ার জন্য, যাক। কিন্তু এই যে বাংলাদেশ শুরু হয়েছে, ওদেরকে একেবারে পাহারা দিয়া, সোহরাওয়ার্দী উদ্যানে জামাতকে পাহারা দিয়া
হেফাজতকে পাহারা দেয়া মিছিল করাইছে, কিন্তু এদের চেয়ে 10 গুণ হলো এরা আহলে সুন্নাতুল জামাত। আমি বললাম 10 গুণ, কিন্তু তাদেরকে তো জায়গা দেয়নি, তাদেরকে তো জায়গা দেয়নি। কি বলছে শুনবেন? আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে, আছে। আরে সর্বনাশ, আওয়ামী লীগের এত ক্ষমতা, এত বাধার পরে 10 লাখ লোক ঢাকা শহরে আছে, তাহলে বোঝা গেল আওয়ামী লীগের অনেক বড় ক্ষমতা। আমি এই মুহূর্তে সুযোগটা নিতে চাই। আপনি খুব আমার যে অনেকগুলো প্রশ্ন যেসবগুলো আমাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি অনেকগুলো বলেছে, কারণ আপনার কথা আমি বন্ধ করতে চাচ্ছিলাম না, এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম। তারপরেও আরো কিছু জুলাই আগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন, কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে। জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, মুক্তিযোদ্ধাদের উপর আঘাত। আমি স্পেশালি, যেহেতু আপনি একজন সেই 71 সনের একদম সমস্ত ইতিহাসের সাথে যুক্ত, সেই ইতিহাসের আতুর ঘর 32 নম্বর, সেই 32 নম্বরকে যখন ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে, এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে, সেই 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে, বর্তমানে নয়, আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মাঝে অন্যতম একজন, আপনার মনের এই অবস্থাটা, এই 32 নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া, 71-এর চিহ্ন মুছে দেওয়া, এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না, আমি আবারই ফিরে যাচ্ছি, সবার একটি প্রশ্ন যে আপনার মনে, আপনি যদি এটা তুলে ধরেন 32 নম্বর ভাঙার বিষয়টা, যেটা ডক্টর ইউনূসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই, আপনার কাছ থেকে বিষয় সত্যি কথার সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরায় দেওয়া, পুরায় দেওয়া, এটা ঠিক কাজ হয়েছে। আপনি তো অনর্থক আমাকে প্রশ্ন, আমি এটা কিন্তু ঠিক মনে করি। আমি কিন্তু এটা উত্তর একটা দিছি বহু আগে, পরে দিছি যে তার বাড়ি পুরায় দেওয়া উচিত, লোকটা খুব খারাপ আছে। এই লোকটাই বাংলার সব খারাপ কাম করছে, 6 দফা দিছে, দিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙালি, হ্যাঁ, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা। এটা শিখাইছে যে আমার সোনার বাংলাকে শোষণ করছে পাকিস্তানিরা, শোষণ করতেছে, আমরা এই শোষণের অবসান চাই, আমার সোনার বাংলা চাই। স্লোগান শিখাইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। স্লোগান শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা। এই লোকটা তো অনেক খারাপ। তা নাহলে পাঞ্জাবিদের এখানে আইয়ুব খান এর আমলে বা এর আগে থেকে আদমদির পাটকল ছিল, বাওয়ানির পাটকল ছিল, মিল ছিল, ইস্পাহানির ছিল, আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম। আদমদির নাতির গাড়ি রাস্তা, ঢাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম। এই শেখ মুজিবুর রহমানের তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে, যে এই যে সম্পদ আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম। বাঙালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না, কর্নেল হয়ে উসমানের মতো লোককে রিটায়ার করতে হয়েছে। জিয়াউর রহমান সাহেব পাকিস্তান, তাহলে জিয়াউর রহমানের মতো লোক লেফটেন্যান্ট কর্নেল হয়ে রিটায়ার করতে হইতো। সেই শেখ মুজিবুর রহমান বানাইলো যে আরে ওয়াকারুজ্জামানের মতো লোকও দেখা যাইতেছে যে সেও জেনারেল হইতে পারে, গন্ডার গন্ডার জেনারেল হয়, হ্যাঁ, শয়ে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়, জেনারেল বাঙালির ছেলে জেনারেল সচিব হয়। আর বাঙালির ছেলে সাব রেজিস্টার হইলে পরে 3 দিন পর রসগোল্লা খাইছে বাড়িতে, আর মিলাদ শরীফ পড়াইছে, আমার ছেলে সাব রেজিস্টার হয়েছে। বাঙালি এই সমস্ত কিছুর জন্য দায়ী হলো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধের কিন্তু কোনো সীমা নাই। যত কথাই বলেন, বাঙালির ছেলেরা একজন মাত্র 2জন আসিল কোটিপতি 1970 সনে। একজনের নাম জহুরুল ইসলাম বাজিতপুর, আরেকজনের নাম একে খান চট্টগ্রাম। জহুরুল ইসলাম একে খান, তাহলে আমরা আরে বাবা আমরা কত, বাঙালির কোনো ব্যাংক ছিল না। শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে, দেশটা স্বাধীন হয়েছে বলে বাঙালির ছেলের ব্যাংক হয়েছে, চুরি চামারি যাই হোক, হ্যাঁ, বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, শেয়ার মার্কেট হয়েছে। বাঙালির ছেলেরা এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, আর কিছু না 36,000 কোটি টাকা চুরি করার তো একটা অবস্থা হচ্ছে। 1970 সনে 375 কোটি টাকার বাজেট ছিল পূর্ব পাকিস্তানে, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। কত খারাপ কাম করছে শেখ মুজিবুর রহমান। তার বাড়িটা পড়বে না, তার বাড়িটা বুলডোজার দা ঘুরাই দিবে না, কার বাড়িটা দিবে বলেন তো দেখি? আপনি তো খালি অনার্থক আমাকে এইসব প্রশ্ন করেন। তবে দেশ যাদের করেছে তুমি অপমান, অত অপমানে হতে হবে তাদের সবার সমান। মানির মান, সম্মানিত মানুষের মান, ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে, আমি একটা কথা বললাম, the day will come, এই প্রশ্নের জবাব দিতেই হবে। কেন সরকারের 1 নম্বর পদে থেকে চুপ করেছিলাম? কেন হাতে সমস্ত শক্তি রাখেও আমরা গিয়ে চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম? কারাই দুষ্কর্মটি করেছিল? কারাই নরপশু নরাধমের বাচ্চারা? প্রত্যেকটা ইতিহাসে তার বিচার হবে। যেমন সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছিল, তারা যেমন কুষ্ঠরোগে মরেছে, ঢেউয়ের মধ্যে পড়ে মরেছে,
তাদেরকে যেমন নাও ডুবাইয়া হত্যা করা হয়েছে, ঠিক তেমনি আমি আপনাকে বলি এই বিচার বাংলাদেশে হবে, কিন্তু এটা আমি এখন কই না। কেন কই না জানেন? আমি চাইও না। আওয়ামী লীগাররা গেল কোথায়? সালমান রহমানরা কেন আজকে আনিসুল হকদেরকে পিটানো হয়, আইনমন্ত্রীদেরকে? এই প্রশ্নের উত্তরটা আগে দেন, কে করলো এটা? এই দেশটা কেন এই জায়গাতে গেল? আপনি যখন পরাজিত হবেন আপনার বাড়ি আমি পুরাই দেব, আমি যখন পরাজিত হব আমার বাড়ি আপনি পুরাই দেবেন। পুরানো কি শেষ হয়েছে আপনি মনে করেন? আমার ভাই দস্তগীর জাহাঙ্গীর ভাই, পুরানো শেষ হয় নাই, কিন্তু পুরানো শেষ হয় নাই। পুরানোটাও আমি টলাইট করব, কিন্তু 7 জন বীর শ্রেষ্ঠের ছবি আমার কিশোরগঞ্জে উপর থেকে নামায়া ভাস্কর্যের উপরে ভাস্কর্যের পাউদা পাড়ায়া বাংছে 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সেনাবাহিনীর লোক। একটা লোকে কথা বলে না। আমার এখন কালকে বা পরশু 2 জন লোকের কথা শুনে আমার মনে হয়েছে, এবং 2 জনই ময়মনসিংহিয়া। কথাটা বুঝলাম না? আপনার বাড়িও ময়মনসিংহের কাছে ওই গাঙ্গের এইবার আপনি আর আমি মনোহরটি আর কিশোরগঞ্জ। 2 জন মিথ্যা মামলায় কাউকে ধরবেন না। এমনকি বলছে 170 জন আসামিদের দেখা যায় 7 জন অপরাধী, আর অন্যরা সব এখান থেকে টাকা লুটপাট করে খায়। সবাইকে নির্দেশ দিচ্ছে মিথ্যা ভাবে তদন্ত ছাড়া কাউকে ধরবেন না। আমি তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। আমি আপনাকে বললাম যদি সে কথাতে সঠিক থাকতে পারে তাহলে ওই আইজিপির প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। অন্তত আমি এই কথাটা বলছিলাম, কাকে শুনবেন? আইনমন্ত্রী, তার নাম হলো আসিফ নজরুল। আমি একটা অনুষ্ঠানে তাকে পাই, আমি বলছিলাম আসিফ নজরুল ভাই কোনো কিছুই চাই না, রাজা হইতে চাই না, মন্ত্রী প্রধানমন্ত্রী কিচ্ছু চাই না। একটা কথা আপনাকে বলি, বাংলাদেশটা সর্বনাশ, সমাজ সর্বনাশ হয়ে যেতে থেকে মিথ্যা মামলার জন্য। বাড়ি আমার ইটনা, আমার নামে মামলা হইতেছে সাতক্ষীরাতে। জীবন আমি সাতক্ষীরা যাই নাই, কে মামলা করছে তাকেও আমি চিনি না। এটা একটা কথা হতে পারে? এইভাবে শত শত মামলায় দেশে। উনি উত্তর কি দিয়েছিলেন সেটা আসলে যদি আপনি একটু দয়া করে বলতেন। হ্যাঁ, উনি উত্তর কি দিয়েছিলেন আপনার এই প্রশ্নের? কোন উত্তর যদি পেয়ে থাকেন? উনি দেখার মধ্যে আছেন, উনি দেখতে, কিন্তু ওনাদেরকে কিন্তু স্ট্যান্ড বাই থেকে বাংলাদেশে জবাব দিতে হবে। কিন্তু উনি তো একসময় বলতেন 26 লক্ষ নাকি 36 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতকে বিকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা গত 15 দিন আগে বা 2 সপ্তাহ আগে দেখলাম যে বাংলাদেশের উপর ভারতের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করে দিল। আর যে আরেকটা বিষয় হলো যে যেই দেশ তার নিজের স্বার্থের জন্য অন্য দেশের উপর দিয়ে রেল লাইন তৈরি করতে চায়, তার যদি নিজের স্বার্থই সেখানে থাকবে তাহলে তারা সেটা ক্যান্সেল করবে কেন? এই সার্বিক পরিস্থিতিতে আপনার কাছে, আপনি এই মুহূর্তে জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা, বাংলাদেশ যেভাবে দখল করে নিয়েছে ডক্টর ইউনূস, উনি কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসে উনিই তৈরি করেছেন এটা বাংলাদেশ এটা প্রচলিত 2টা শব্দ কখনোই ছিল না, যেটা হলো মেটিকুলাসলি ডিজাইন। উনি নিজেই বলেছেন যে এটা চলে আসেনি, এবং মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করে এখন প্রতিদিন যে তাল বাহানা উনি করছেন, আপনি ওনার প্রতি শ্রদ্ধা রেখে, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে ধূর্ত বলেননি, কিন্তু এই ধূর্তামির মাধ্যমে উনি ওনার যে ক্ষমতা, এবং উনি আরেকটা শব্দ বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ প্রশ্নের উত্তরে, যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল 32 নাম্বার নিয়ে, উনি বলেছেন এভরিথিং গন, রিসেট বাটন প্রেস করা হয়েছে, 71 নাই, কিছু নেই, বাংলাদেশ নতুন বাংলাদেশ, এবং আমাকে যারা চাকরি দিয়েছে তারা এই দেশ চালাবে তাদের নেতৃত্বে। এখন দেখা যাচ্ছে এরা, আপনার ভাষায় আপনি বললেন যে এরা হলো সেই 71-এর পরাজিত শক্তি, এরা হলো সেই আইয়ুবী রক্ত, সেই ইয়াহিয়ার রক্ত, সেই বিষয়গুলো আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার দল কি করছে? আপনার কাছ থেকে আসলে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এতক্ষণ কথা শুনলাম, আপনি আমাদের প্রাক্তন আইন প্রণেতা হিসাবে কথা শুনলাম, এখন একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, আপনি আমাদের জন্য কিছু আশার বাণী শোনাবেন কি? জাতীয়তাবাদী দল কি করছে? আমি জাতীয়তাবাদী দলের আশার বাণী, জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সঠিক পথে আছে। তারা কিন্তু ডিসেম্বর থেকে এক চুল সরে নাই নির্বাচনে। কারণ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল, এইটাকে নিয়ে প্রতিদিন তো নতুন নতুন কথা বলা যাবে না। আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, এটা আমাদের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে মহাসচিব সবাই আমরা চাই, এবং এটার জন্য আমরা প্রতিদিন কথা বলছি। আজকে দেখবেন আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য, তার কথাটা আমার খুব ভালো লাগছে, সবাই খুব প্রশংসা করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন আমরা কোনো ব্যক্তিকে মহামানব বানাবার জন্য এই 5ই আগস্টের আন্দোলনটা করে নেই। এবং এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারতেছেন বিএনপি কিন্তু নির্বাচন ডিসেম্বরে করার জন্য দে উইল ট্রাই দেয়ার আটমোস্ট লাস্ট, এটা করবে। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, ইউ ওয়েট ফর টাইম প্লিজ, আমার দস্তগীর ভাই, ইউ ওয়েট ফর টাইম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। আপনি দেখেন কি হয় বাংলাদেশে হবে। যে যত কথাই বলুক, ওই যে ছেলেদের মিটিং এক সময় 6 লাখ লোক হইতো, পরে হয়েছে 60,000, পরে হয়েছে 6,000, পরে হয়েছে 600, ওই দিন পয়লা বৈশাখে হয়েছে 60 জন। আমার কথাটা বুঝেন,
পয়লা বৈশাখে 60 জন, ওই যারা একদিন বলছিল একদম হ্যাঁ সুনামি কইরা বঙ্গোপসাগরের ঢেউ দিয়া মুক্তিযুদ্ধকে মুছে দিব বাংলাদেশ থেকে, আর ফজলুর রহমানের মতো হতবাগারা বলছিল এখনো জীবিত আছি রে, এখনো জীবিত আছি রে, মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে। এবং আমি কালকে চ্যালেঞ্জ করছি, ওই মারামারি ধরাধরির ব্যাপার না, যদি লজ্জা থাকে গণতন্ত্রের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, আমার মতো একজন হতবাগা ফজলুর রহমান আমি 2 হাত প্রসারিত করে বলবো আমি 71-এর মুক্তিযুদ্ধ চাই। আর তোমরা যত হাত আছে সব প্রসারিত করে বলো তোমরা 71 মানো না, তোমরা 24 বা 47 চাই, এইটার উপরে ভোট হোক। আমি এইটাই বলি, তুমি ইসলাম চাও, ইসলামের উপরে ভোট হোক। মানুষ যদি মেজরিটি তোমার ইসলামকে ভোট দেয়, ইয়েস আমিও সিলেক্টে ইসলাম মানি, কিন্তু মুক্তিযুদ্ধটাকে আমি দেখাইতে চাই। এই দেশে এখনো 95% মানুষ মুক্তিযুদ্ধ, ওই যে 6% মানুষ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে 71-এ, এই 6%-এর জায়গায় 7% হয় নাই, যে কারণে চুপ করে গেছে। এখন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলে না, উৎকৌশল করে বলে। দেশটা কিন্তু 2 ভাগ হয়ে যাবে, একটা হলো মুক্তিযুদ্ধটা হয়ে যাবে তখন মূল সীমানা এইদিকে মুক্তিযুদ্ধের পক্ষে, ওইদিকে হয়ে যাবে বিপক্ষে। এখন আপনি আমার দলের কথা বারবার বলতেছেন, মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ যদি হয় বিএনপি কোথায় থাকবে, এই তো কথাটা বলছেন আপনি। তারেক রহমানের সাহেবের বাবার নাম কি? মুক্তিযোদ্ধা, উনিও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। খালেদের স্বামীর নাম তো জিয়াউর রহমান, উনি তো মেজর জিয়া নাকি, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার, এবং উনি তো বিএনপি দলটা করছে। যদি জিয়াউর রহমানকে বিএনপি মানে তাহলে মুক্তিযুদ্ধকে মানতে হবে, আর মুক্তিযুদ্ধকে মানতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। এটা আপনি আমাকে এতবার জিজ্ঞাসা করেন। তবে বিএনপি আমার মতো করে থাকবে, আমি তো মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষে, বিএনপি আমার মতো থাকবে না। কিন্তু আমার ধারণা, বিশ্বাস, বিএনপি কোনদিন মুক্তিযুদ্ধের 71-এর বিপক্ষে যাবে না, এটা হলো আমার বিশ্বাসের ব্যাপার। আমি এখনো পর্যন্ত আপনাকে আমি বলতে পারি, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনাকে আমি বলতে পারি যে 25 অগস্টের পর থেকে আমরা সাংবাদিকেরা লক্ষ্য করছি যে বিএনপি খুব স্ট্রং ইয়ে নিচ্ছে 71-এর। মানে কি বিএনপি মতো একটা দল 72-এর সংবিধানের 4টা স্তম্ভকে সমর্থন করে বলছে এগুলা পরিবর্তন করা যাবে না, 72-এর সংবিধান টোটালি নতুন ভাবে লেখা যাবে না, আমরা পরিবর্তন চাই। স্ট্রং মানে কি, যখন রাষ্ট্রপতিকে সরাইতে চাইছে ছেলেপেলেরা, তখন বিএনপি বলছে পারলে তোমরা সরাও, আমরা এটার মধ্যে নাই। অনেকগুলা চেক করছে কিন্তু বিএনপি কে খালি এমনি, বিএনপি তো একটা বড় দল, এটা তো একটা স্টিমার, এটা তো ঘুরাইতে ফিরাইতে সময় লাগে। আর আমি তো একা কথা বলি, আমি আপনাকে বলি বিএনপি আমি বিশ্বাস বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাবে না। আর বিচার বিভাগ বলেন, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বাংলাদেশের বিচার বিভাগ হইলো, নিচে হইলো অ্যাসিস্ট্যান্ট জজ এন্ড ম্যাজিস্ট্রেট, এসিলেন্ট ম্যাজিস্ট্রেট, জুনিয়র ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, সেশন জজ, ডিস্ট্রিক্ট জজ, এইটা হলো একটা। এরা চলে পেনাল কোর্টে, ডিস্ট্রিক্ট জজ এবং নিচের কোর্ট চলে পেনাল কোর্টে, আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট চলে কনস্টিটিউশনে। সুপ্রিম কোর্ট এর অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, দে আর গাইডেড বাই মেইনলি কনস্টিটিউশন। মেইনলি কনস্টিটিউশনে যারা চলে তাদের একদম আল্লাহর বিধানের পাল্লার নিচে বসে বিচার করা উচিত, এর বাইরে যাওয়া উচিত না। কিন্তু আমি জানি না, আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের গত 54 বছরে ধ্বংস হয়ে গেছে বিচারে। কারণ আমি আজকে 50 বছর যাবত ওকালতি করি, এখন আমি সিনিয়র অ্যাডভোকেট, আমি 42 বছর 43 বছর যাবত সুপ্রিম কোর্টে আছি। আমি আপনাকে বলি, আমি যা দেখতেছি, আগে যা দেখছি, 74-এ যা দেখছি, 80-তে যা দেখছি, 86-তে যা দেখছি, 91-এ যা দেখছি, এখন কিন্তু কোর্ট তা না। বিশেষ করে একটা পর্যায়ে এসে কোর্ট আস্তে আস্তে ইনস্ট্রাক্টেড হইতে শুরু করলো বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এদেরকে বলা হয়, এদেরকে প্রশাসন, বাই দ্য এক্সিকিউটিভ। জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এন্ড পার্লামেন্ট, সংসদ, এই এক্সিকিউটিভ জুডিশিয়ারির উপরে নেতৃত্ব করা শুরু করলো, এখন একটা ফুল নেতৃত্ব করে। এখন আইনমন্ত্রী প্রকাশ্যে বলে দেয়, এই বিচার বিভাগের লোকদেরকে বলি বেল দিতে কিন্তু সাবধান করে দিবা, সব বেল দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের না, বলে দেয়। এদিনই তো তার উপরে উপদেষ্টা বলে দেয় একটি রাজনৈতিক দলের। হ্যাঁ, এই দিনে তো তার উপর একটা রুল হওয়া উচিত ছিল যে আপনি কোর্টে এসে জবাব দেন যে এটা আপনার দায়িত্ব কিনা, এই কথাটা কি আপনি সংবিধান অনুযায়ী বলছেন কিনা। কিন্তু এটা হচ্ছে না।
রিয়েলি বিচার বিভাগ যতদিন ঠিক না হবে, আপনাকে আমি বলে দিই কথাটা খুব ঠান্ডা মাথায় শুনেন, বিচার বিভাগ যতদিন ঠিক না হবে ততদিন এই দেশ ঠিক হবে না। প্রথম ঠিক হইতে হবে বিচার।